আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের যাত্রা শুরু করতে যাচ্ছি তোমাদের সবার অনুরোধ ক্রমে। তোমরা জানো আমরা অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষে অত্যন্ত যত্ন সহকারে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগত 15 বছরের ম্যাথ টাইপ ধরে ধরে সমস্ত থিওরি এবং ম্যাথগুলোকে খুবই যত্ন সহকারে শিখিয়েছি। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের যাত্রা শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অনার্স তৃতীয় বর্ষের গণিতগুলোকেও যে টাইপ ভিত্তিক আকারে অনার্স তৃতীয় বর্ষেও মনে করো যে অনেকগুলো থিওরি এখানে থাকবে বেশি, ম্যাথ একটু তোমার হচ্ছে কমই থাকে আর কি। তো এই তৃতীয় বর্ষের ম্যাথ এবং থিওরিগুলোকেও যে টাইপ ভিত্তিক আকারে সাজানো যায়, বা তৃতীয় বর্ষের ম্যাথগুলোকে তুমি টাইপ ভিত্তিক আকারে যদি পড়ো তাহলে যে সহজে সিলেবাসটাকে ছোট করা যায় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় খুব সহজে, সেইটা হচ্ছে আমাদের সাথে থাকলে তোমরা আশা করি সেই জিনিসটা উপলব্ধি করতে পারবা। তো যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তোমরা আশা করি আমাদের পড়ানো সম্পর্কে জানো যে আমরা কতটা বেসিক সহ টাইপ ধরে ধরে প্রতিটা অধ্যায়ের ম্যাথ এবং থিওরিগুলোকে টাইপ ধরে ধরে আসলে শেখাই আর কি। ঠিক আছে, তো যারা আমাদের সাথে তৃতীয় বর্ষ থেকে যাত্রা শুরু করছো তাদের জন্য অল্প কিছু কথা আমি এখানে লিখে রেখেছি। তারপরে আমরা অনার্স তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনায় চলে যাব। তো অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের মতো তৃতীয় বর্ষে কোন কোন সাবজেক্টগুলো আছে বা কোন কোন সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে, কোন প্রকাশনের বই পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, এসব বিষয় নিয়ে তুমি যদি গাইডলাইন ভিডিও চাও তাহলে আমাদের ইউটিউবে প্লেলিস্টে গিয়ে যে তৃতীয় বর্ষের গাইডলাইন সেশনটা চেক করলে এবং প্রতিটা সাবজেক্টের অল্প পরে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেই সমস্ত ভিডিওগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। তোমরা যারা যে আমাদের ভিডিওগুলো দেখবা আর কি, তৃতীয় বর্ষের যে গাইডলাইন প্লেলিস্টটা চেক করলে পেয়ে যাবা। তো চলো এখন আর আজকে আমরা বেশি কথা না বলে আমরা শুরু করি। আমরা আজকে লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষের সাবজেক্টটা শুরু করব। তো তার আগে আমরা আসলে কিভাবে পড়াই সেই বিষয়টা অল্প কিছু তোমাকে এখানে 4-5টা কথা লেখা আছে, এই কথাটুকু বলে আমরা পড়াতে চলে যাব। যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তারা তো জানোই, আর যারা যে নতুন তৃতীয় বর্ষ থেকে আমাদেরকে পেয়েছো তারা একটু শুধুমাত্র দেখে নাও আর কি। ঠিক আছে, দেখো যারা আগে থেকে আসো তারা দেখে নাও একটু। দেখো আমাদের ক্যাশব্যাক বলে একটা যে কথাটা, সেটা আমাদের কোর্সে কেউ যদি পেইড কোর্সে ভর্তি হয় বা এনরোল করে, তাহলে তার এনরোল করার পরে হয়তো বা তুমি 3-4টা ক্লাস দেখে ভালো লাগলো, তারপরে হয়তো আমি আর ভালো করে পড়াচ্ছি না বা আমার পড়ানো তোমাকে ভালো লাগতেছে না, আমার পড়া বুঝতে পারছো না, তুমি আমাদেরকে জানালে আমি তোমাদের কোর্স ফেরত দিয়ে দিব। এটা বাংলাদেশে প্রথম JHR ম্যাথ হাব যে ক্যাশব্যাক গ্যারান্টি দিয়ে তোমাকে পড়াচ্ছে আর কি। ঠিক আছে, আমরা যেহেতু একদম বেসিক দিয়ে পড়াই এবং বিগত 15 বছরের ম্যাথ সলভ করে দিয়ে একদম বোর্ডে তোমাকে লিখে লিখে সলভ করে দিব, তো আমাদের আসলে কোনো ভয় নাই। এরকম সার্ভিস যদি কেউ নিতে না চায় তাহলে অন্য কোথাও সে খোঁজ করতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের বুকে ওই সাহসটা আছে বলে আমরা এই ক্যাশব্যাক যে সিস্টেমটা রাখছি। বুক এই লিনিয়ার প্রোগ্রামিং প্রত্যেকটা যে সাবজেক্টের আলাদা আলাদা প্রকাশনী আছে আর কি। ঠিক আছে, তো এই কারণে আমরা লিনিয়ার প্রোগ্রামিং এই সাবজেক্টটা যে আমরা তুহিন প্রকাশনী, তোমার তুহিন, তুহিন প্রকাশনী, তোমার প্রকাশনী। ঠিক আছে, গণিত চর্চা নতুন লাইব্রেরিতে গিয়ে তুহিন প্রকাশনী বা গণিত চর্চা বললেই তোমাকে দিয়ে দিবে। আমরা প্রথম এবং দ্বিতীয় বর্ষে কোন প্রকাশনী ব্যবহার করি বেশি বলতো? সাধারণত গণিত বিভাগে তোমার যে তিতাস প্রকাশনী আমরা ইউজ করি। তো এই তুহিন প্রকাশনীটা তিতাসেরই বাংলা ভার্সন, একই কোম্পানি একই সবকিছু, শুধুমাত্র তুহিন প্রকাশনীটা এটা বাংলা ভাষায় তারা যে প্রকাশ করে আর কি। তৃতীয় বর্ষ থেকে বাংলা ভার্সনে আলাদা বই আছে, ইংরেজি ভার্সনে আলাদা বই আছে এবং বাংলা ইংরেজি একসাথে আছে। তো লিনিয়ার প্রোগ্রামিং এই সাবজেক্টটা আমরা বাংলা ভাষায় দেখবো। ঠিক আছে, এটা তুহিন প্রকাশনী বা গণিত চর্চা বললেই তুমি পেয়ে যাবা লাইব্রেরিতে গিয়ে। এই বইটা ফলো করলে আমার সাথে থিওরি এবং অনুশীলন যে নাম্বারগুলো ম্যাথের তোমার হুবহু মিলে যাবে। অন্য প্রকাশনী নিলেও কোনো সমস্যা নাই।
আমরা প্রতিটা অধ্যায়ের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? প্রতিটা অধ্যায় ভিডিওর পিডিএফ দিয়ে দিব। বোর্ড কোশ্চেন তোমরা যারা আগে থেকে আমার কাছে পড়ো তারা জানো, আমরা বিগত 15 বছরের সমস্ত ম্যাথ টাইপ ধরে ধরে ম্যাথ এবং থিওরি গুলোকে বোর্ডে লিখে লিখে সলভ করে দিই, বা লাইভ আমরা লাইভ প্রতিটা অধ্যায়ের আমাদের লাইভ ক্লাস হবে, ঠিক আছে? আমরা মানে একটা অধ্যায় সুন্দর করে তোমার হচ্ছে ভিডিও দেখার পরে ওই ক্লাসের উপর যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমরা হচ্ছে যে লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো সলভ করে দেবো। এবং অনার্স তৃতীয় যখন তোমার ফর্ম ফিল আপের ডেট দিবে তখন আমরা ধারাবাহিক আকারে প্রতিটা সাবজেক্টের লাইভ ক্লাস হচ্ছে যে তোমার করে থাকি আর কি। এরপরে দেখো মডুলার সাজেশন, আমাদের যেই চার ম্যাথ হাবের সবচাইতে জনপ্রিয় হচ্ছে মডুলার সাজেশন। যদি তুমি বই না কিনো তাতেও কোনো সমস্যা নাই, আমরা এই মডুলার সাজেশনটাকে এমন করে সাজাচ্ছি যাতে তুমি যদি অন্য বই বা কোনো কিছু না কিনো তাতে কোনো সমস্যা নাই, আমাদের এই বইটা তুমি যদি ফলো করো পিডিএফটা, তাহলেই তোমাকে আর কোনো বই গাইড বা কোনো কিছুই কেনা লাগবে না, ঠিক আছে? আমরা এটাকে এমন ভাবে সাজানোর হচ্ছে যে চেষ্টা করছি। এরপরে দেখো আমাদের 21 মডুলাস ফাইনাল সাজেশন, 21 মডুলাস ফাইনাল সাজেশন, এই যে এমএফ সংক্ষেপে লেখা হয়েছে এমএফ। হ্যাঁ, এইটা আমাদের খুবই কিন্তু জনপ্রিয়। এই মডুলার সাজেশনটা কি, প্রথম থেকে তুমি এটা ফলো করলে একদম A to Z 100% তোমার প্রস্তুতির জন্য এইটাই হচ্ছে যথেষ্ট। তোমাকে আর কোনো বই, কোনো গাইড, কোনো কিছুই কেনা লাগবে না, এবং আমরা যেভাবে বোর্ডে ধরে ধরে সলভ করে দেবো টাইপ আকারে সবগুলোই হচ্ছে সাজানো হবে, ঠিক আছে? এরপরে দেখো এই 21 যে ফাইনাল সাজেশনটা, সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় থেকে হচ্ছে যে আমাদের পাওয়া যাবে যখনই ফর্ম ফিল আপের ডেট দিবে। এইটা আমরা এমন ভাবে সাজানোর চেষ্টা করব এই 21। দেখো যে এত বড় একটা বই, এখান থেকে 21টি মাত্র পোস্টের মাধ্যমে মিনিমাম 50, 60, 77 তোমার পরীক্ষায় যদি তোমার কপাল ভালো হয় তাহলে 60 থেকে 77 মার্কও অর্জন করা সম্ভব, ঠিক আছে? এইটা ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের এই মডুলার সাজেশনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইফেক্ট ফেলবে বলে আমি হচ্ছে আশা করছি। এটা আমরা এমন ভাবে খুবই গবেষণা আকারে তৈরি করার চেষ্টা করছি। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, এবং আমরা শুধু মুখের কথা নয়, তোমরা যদি আমার 2-3টা ভিডিও দেখো, বা যারা আমাদের কাছে নতুন এসেছো তারা যদি আমাদের এই অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের আমাদের যে ফ্রি প্লেলিস্টের ভিডিওগুলো আছে সেগুলো যদি খেয়াল করো, তাহলে দেখবা সেখানে কমেন্টগুলো দেখবা আর কি, যে আসলে আমরা কতটা যত্ন সহকারে বেসিক ধরে ধরে আসলে পড়াই আর কি। তো আমাদের কাছে পড়ার আমি 2টা কথা বলি আর কি, যে আমাদের কাছে পড়তে হলে তোমাকে ধৈর্য এবং মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ আমি প্রতিটা বিষয় ভেঙে ভেঙে টাইপ ধরে ধরে তোমাকে পড়া, ঠিক আছে? তো আমরা শুধু মুখের কথা নয়, বাস্তবে তোমাদের দেখাতে চাই, বাস্তবে হচ্ছে বোঝাতে চাই। তুমি আমার 3-4টা ভিডিও দেখলেই বুঝতে পারবা যে আমি আসলে কতটা বেসিক দিয়ে হচ্ছে তোমাদের পড়ানোর চেষ্টা করি। তো চলো এখন আর বেশি কথা না বলে আমরা সরাসরি অনার্স তৃতীয় বর্ষের যাত্রাটা শুরু করি। অনার্স তৃতীয় বর্ষের যাত্রাটা আজকে আমরা শুরু করছি। দেখো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট লিনিয়ার প্রোগ্রামিং মোটামুটি লেভেলের একটা সাবজেক্ট, খুবই জটিল না, খুবই সহজ না, ঠিক আছে? মানে খুবই জটিল না, তুমি হচ্ছে বলতে পারো সহজের দিকে আছে। অল্প কিছু বিষয় মাথায় রাখলে এই সাবজেক্টটা হচ্ছে যে তোমার যে সলভ করা যাবে। এই অনার্স তৃতীয় বর্ষে 2-3টা সাবজেক্ট আছে একটু জটিল, বাকিগুলো যে সাবজেক্টগুলো আছে সেগুলো একদমই জটিল না কিন্তু। হ্যাঁ, আমরা সবগুলোকেই তারপরও তোমাদের মনের মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন দেখি এই লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের আমরা আজকে চ্যাপ্টার 1টা দিয়ে শুরু করব। চ্যাপ্টার 1টা হচ্ছে কনভেক্স সেট, বাংলায় যাকে বলা হয় উত্তল সেট, ঠিক আছে? তো এই অধ্যায়টা মোটামুটি ছোট একটা অধ্যায়, এই অধ্যায়টা তুমি যদি কমপ্লিট করো তাহলে এই অধ্যায় থেকে মিনিমাম 20 থেকে 25 মার্ক তুমি পরীক্ষায় 100% কমন পাবা, ঠিক আছে? তো আমরা এই অধ্যায়কে মানে 100 মার্ক একটা অধ্যায় করলে কিন্তু পেয়ে যাচ্ছ এত সহজেই মার্ক। তো দেখো, এবং এই অধ্যায়টা এই একটা মানে 2-3টা সংজ্ঞার উপরেই কিন্তু তোমার হচ্ছে যে তুমি সমস্ত ম্যাথ এবং থিওরি গুলোকে সলভ করতে পারবা। আমরা 4-5টা হচ্ছে টাইপে এই অধ্যায়টাকে সাজিয়েছি, সমস্ত ম্যাথ এবং থিওরি মিলে আমরা
মানে বইয়ে বিভিন্ন ভাবে করা আছে, আমরা টাইপ ধরে ধরে ওই মানে সেম গুলোকে একসাথে মানে ভিন্ন ভাবে যেগুলো করা আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে একভাবে যেগুলোকে সলভ করা গেছে সেভাবে আমরা সলভ করেছি। কারণ আমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে, সব দিকে তো খেয়াল করতে হবে। কারণ এই 1 বছরের মধ্যে এতগুলো সাবজেক্ট তুমি যদি টাইপ ভিত্তিক আকারে না আসো তাহলে পরীক্ষার আগে মাত্র 2-3 দিন সময় এতগুলো বড় সিলেবাস রিভিশন দেওয়া সম্ভব না। আমরা তোমাদের হয়ে এই কাজটা করে দেব, তোমরা শুধু আমাদের সাথে থাকো। তোমাদের শুধু আমি অনুরোধ করব, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে শুধু তোমার বন্ধুদের একটু জানিয়ে দাও যে এখানে কতটা যত্ন সহকারে পড়ানো হয়, একটু বন্ধুদেরকে শুধু জানাই দাও, ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি কনভেক্স সেটের অধ্যায়ে। আমরা আজকে প্রথমে বেসিক নিয়ে আলোচনা করবো। দেখো এখানে আমার টাইপ লিখাই আছে, যখন আমি ম্যাথ বা থিওরিতে যাব আমি টাইপ লিখে লিখে ম্যাথ নাম্বার লিখে লিখে সলভ করে দেবো। দেখো আজকে আমরা প্রথমে বেসিকটা নিয়ে আলোচনা করব। একটা অধ্যায়ের জন্য বেসিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বেসিক জানলে তোমার প্রশ্ন যতই কঠিন হোক বা যতই ঘুরিয়ে করো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমাদের একটু প্রশ্ন মানে মানে একটু ঘুরিয়ে করলে আমরা হতাশ হয়ে যাই, পারি না। এটার মূল সমস্যা আমাদের বেসিকের সমস্যা। আমরা এই কারণে প্রথমে বেসিকটা নিয়ে কাজ করছি, যাতে প্রশ্ন মানে যেভাবেই করুক তাতে যেন আমাদের কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে? চলো এবার আমরা দেখি। আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এন মাত্রিক ইউক্লিডীয় জগৎ, ইংরেজিতে ইউক্লিডিয়ান এন স্পেস। এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা তো তারপরে যেহেতু অধ্যায়ের শুরুতে এই বিষয়টা আছে তাই আমরা একটু জানবো। হ্যাঁ, এরপর থেকে যে সংখ্যাগুলো দেওয়া হবে, এটার পর থেকে যে সংখ্যাগুলো দেওয়া হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার প্রতিটা ম্যাথ এবং থিওরিতে লাগবে। চলো আমরা দেখি, এটা অল্প করে শুধু দেখবো। সকল এন ভেক্টরের সেট আর এন কে এন মাত্রিক, আমাদের সাথে সাথে থাকো, আমি সবকিছুই কিন্তু তোমাকে ধাপে ধাপে বুঝাই দেব। এন মাত্রিক ইউক্লিডীয় জগৎ বলা হবে যদি ইহা নিম্নের সত্য মেনে চলে। দেখো এখানে কয়েকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সকল এন ভেক্টরের। দেখো ভেক্টর বিষয় কিন্তু আমরা এসএসসি থেকে জেনে আসছি। ভেক্টর বিষয়টা কি এসএসসি থেকে তোমাকে জেনে আসছি যে মানে যে কোনো মনে করে একটা বিন্দু যে এক্স আর হচ্ছে কি ওয়াই, এই বিন্দুটাকে আমি ভেক্টর আকারে কিভাবে প্রকাশ করব বলো তো? আমাকে একটু বলো, আমি কিভাবে যে ভেক্টর আকারে তোমার প্রকাশ করি আমি? তুমি যদি এখানে দিক দিয়ে দাও যে এক্স আই আর কি প্লাস ওয়াই হচ্ছে যে, তাহলে তো এটা তো ভেক্টর হয়ে গেল। তাহলে বিন্দু সাথে ভেক্টর কিন্তু একটা সম্পর্ক আছে। তুমি যদি বিন্দু বসাও 2 আর 3, তাহলে কি বলতো 2i প্লাস 3j, তাহলে এটা কি ভেক্টর না, যার দিক আছে? আমি যদি এক্স হয় অক্ষে তোমার এটা কিন্তু নির্দেশ করতে পারবো। এটা মানে দুইটা মাত্র মাত্রা আসে, এটাকে 3 মাত্রা, তখন কি আসবে বলতো আই জে কি আসবে, এন মাত্রাও হতে পারে। তাই এখানে যে এন কথাটা বলা হয়েছে, ঠিক আছে? এন ভেক্টরের সেট আর এন কে, এখানে r⁴n কিন্তু উচ্চারণ করা যাবে না। আরটা কি রিয়েল নাম্বার বা বাস্তব, মানে বাস্তবে জগতে কি বাস্তব, মানে এখানে কিন্তু সেট, অধ্যায়টার নাম হচ্ছে কনভেক্স সেট এবং ভেক্টর। এই ভেক্টর আর সেটের যে কম্বিনেশন নিয়ে এই অধ্যায়টাকে অনেক কিছু সাজানো হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এন কে এন মাত্রিক ইউক্লিডীয়, এই নামটা নতুন, আমি তোমাকে দেখাচ্ছি। জগৎ বলা হবে যদি ইহা নিম্নের সত্য মেনে চলে। নিম্নের সত্যগুলো কি? এ কমা বিটা যদি আর এন এ বিলং করে বা অবস্থান করে, তাহলে এ সেটটা আর বি সেটটা কি এখানে লেখা হয়েছে। দেখো এ সেটটা হচ্ছে যে কি a1 a2 ডট 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 এন, বি এর উপাদানগুলো হচ্ছে b1 b2 ডট 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 bn। দেখো এ আর বিটা কিন্তু ভেক্টর, এ আর বিটা ভেক্টর। তোমাদের অধ্যায়ে কিন্তু শুরুতে ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, আমি যে ওটা নিয়ে আলোচনা করছি না। দেখো এটা যদি ভেক্টর হয় তাহলে একে তুমি যদি এটা কি সারি, তাহলে সারি আকারে যদি লেখো a1 a2 ডট 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 এন, না এটাকে তুমি যদি কলাম আকারে লিখো তাহলে কি হবে বলো তো a1 a2 ডট 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 তোমার এন। এভাবে আমরা লিখতে পারি না, এর উপাদানগুলো এইগুলো না, এভাবে লিখতে পারি ডট ডট ডট, ঠিক আছে? তো এইভাবে তোমার আমরা সারি আকারে, এটা যে কি সারি কলাম, আমরা সারি আকারে তোমরা দেখছি আর কি। দেখো নিম্নের সত্যগুলো, এটা এ আর বি এর মানগুলো আমরা যে দেখলাম আর কি। এবার আমরা দেখবো যে সত্যটা কি। এবার আমরা একটা স্কেলার নিব। দেখো এবং ল্যামডা স্কেলার হলে এ প্লাস বি
এ ভেক্টর আর বি ভেক্টরকে তুমি যদি যোগ করো, এটা আমরা অনার্স প্রথম বর্ষে লিনিয়ারে হচ্ছে দেখেছিলাম, হ্যাঁ, যে এ আর বি কে যদি তুমি যোগ করো তাহলে এই যে এর যে প্রথম উপাদান A1 সাথে B1 যোগ হয়েছে, কমা A2 এর সাথে A2 সাথে B2 টা যোগ হয়েছে, ডট 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 AN এর সাথে BN টা যোগ হয়ে গেছে। এটা অনার্স তৃতীয় বর্ষে লিনিয়ারে আমরা শিখেছি। ল্যামডার সাথে এ কে যদি তুমি গুণ করো তাহলে ল্যামডা A1 কমা ল্যামডা A2 ডট 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 ল্যামডা A হচ্ছে N, কমা এ আর বি কে তুমি যদি গুণ করো দুইটা ভেক্টরকে, তাহলে A1 B1 যোগ A2 B2 যোগ ডট 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 এন বিএন। এটাও আমরা কি ফার্স্ট ইয়ারে লিনিয়ারে হচ্ছে শিখেছি। তো ইউক্লিডীয় জগৎ তখনই হবে যখন দুইটা যদি আমি সেট ধরি, তাহলে এটা কি এই যে এই তিনটা সত্য যদি মেনে চলে। সত্য তিনটা কি? এ আর বি যদি তোমার হচ্ছে যে কি হয়, এ আর বিটা যদি আর এন এ তোমার হচ্ছে সাপোর্ট করে, এটা আর টু দি পাওয়ার এন কিন্তু বলা যাবে না, হ্যাঁ, উচ্চারণটা হবে আর এন। তাহলে কি কি সত্যটা? এ প্লাস হচ্ছে যে বি, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল, ল্যামডার সাথে এটা হচ্ছে যে গুণ, আর এর সাথে বি এ ভেক্টর আর বি ভেক্টরের হচ্ছে যে গুণ। এই তিনটা সত্য যদি সিদ্ধ করে তখনই তাকে আমরা ইউক্লিডীয় জগৎ বলতে পারি। দেখো ইউক্লিডীয় জগৎকে আমরা কিভাবে প্রকাশ করি, দেখো তো একটু। ইউক্লিডীয় জগৎকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। এর পাওয়ার হচ্ছে এন দিয়ে, ওই যে রিয়েলের ক্ষেত্রে যেমন আমরা এভাবে এখানে ডাবল করে দিই না দাগটা, এখানেও হচ্ছে যে এভাবে তুমি করে দিতে পারো, বা তুমি ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারো, হ্যাঁ, ভেক্টর দিয়ে নিচে ভেক্টর তোমাদের বইয়ে বোল্ড করা থাকবে, হ্যাঁ, বইয়ে বোল্ড করা মানে ভেক্টর। বা আরেকভাবে প্রকাশ করতে পারো কি ভিএন, এভাবেও প্রকাশ করতে, ঠিক আছে। এই বিষয়টা মোটামুটি একটু জানলেই হবে। এটা হচ্ছে কি ইউক্লিডীয় এনমাত্রিক জগৎ। যদি তুমি এখানে দুই দিয়ে, আমাদের যখন থিওরি বা ম্যাথের ক্ষেত্রে তখন দুইটা বা তিনটার ক্ষেত্রে থাকবে, তখন এখানে যখন স্কোয়ার দেওয়া থাকবে তখন কি ইউক্লিডীয় দ্বিমাত্রিক জগৎ। যদি থ্রি থাকে ইউক্লিডীয় ত্রিমাত্রিক জগৎ। এখানে যদি টু দিই তাহলে দ্বিমাত্রিক বাস্তব জগৎ, মানে আর এ যেহেতু তোমার রিয়েল নাম্বার, তাহলে মানে এটা দেখতে একটু লাগছে, তাই আমি হচ্ছে যে করে দিলাম, হ্যাঁ, এভাবে হচ্ছে লিখে দেবে। তাহলে কি তোমার হচ্ছে দ্বিমাত্রিক বাস্তব জগৎ, আর এটা কি ইউক্লিডিয়ান এনমাত্রিক জগৎ, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা খুব বেশি তোমাদের একটু শুধু জানলেই হবে, এটা খুব বেশি মাথায় নেওয়ার দরকার নাই। এর পরবর্তী থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে দেখবো আর কি। তো চলো আমরা হচ্ছে যে সেই বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং মাথায় নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের থিওরি এবং ম্যাথ করতে খুবই তোমার হচ্ছে সুবিধা হবে। তো চলো সেই হচ্ছে বিষয়টা আমরা দেখি। দেখো এবার আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে লাইন সেগমেন্ট, বাংলায় যার নাম হচ্ছে রেখাংশ। দেখো যে বাংলা চাইতে ইংলিশ নামগুলো মনে রাখতে একটু তোমার হয়তো সুবিধা বেশি মনে হতে পারে, যার বাংলা ভালো লাগবে সে বাংলা হচ্ছে মুখস্থ রাখতে পারো। লাইন সেগমেন্ট, তো লাইন সেগমেন্টের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি, একটা কখন লাইন সেগমেন্ট উৎপন্ন হয় সেই বিষয়টা আমরা খুব বিস্তারিত আকারে এখন হচ্ছে জানবো। দেখো আর এন এর এখানে আর এন বা ইএনও কিন্তু লেখা থাকতে পারে, হ্যাঁ, ইএনও লেখা থাকতে পারে, এই কারণে ইএন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আর এন এর যে কোনো দুটি বিন্দু, ভিন্ন বিন্দু বলতে পারো, ভিন্ন বা স্বতন্ত্র, হ্যাঁ, স্বতন্ত্র কেন বলতে হবে আমরা হচ্ছে যে বিষয়টা বলছি আস্তে আস্তে, বইয়ে এই কথাটা লেখা নাই, তবে স্বতন্ত্র বলে দিলে বেশি ভালো হয়। দুটি স্বতন্ত্র বিন্দু এক্স কমা হচ্ছে যে ওয়াই এর সংযোগ রেখা যে সকল বিন্দু দ্বারা গঠিত সেট, সেই সেটটার সকল বিন্দুকে আমি নাম দিয়ে দিলাম ইউ, মানে সংক্ষেপে আর কি। ইউ সমান আমরা বলতে পারি কি, যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই, যেখানে ল্যামডা বা স্কেলারের পরিচয়টা কি, 0 লেস দ্যান ইকুয়াল হচ্ছে ল্যামডা, লেস দ্যান ইকুয়াল হচ্ছে 1। দেখো আমাদের যে কোনো এখানে একটা বিন্দু আমি নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে দুইটা ভিন্ন বিন্দু এক্স আর হচ্ছে কি ওয়াই, তাদেরকে যদি সংযোগ করি তাহলে কি একটা রেখা উৎপন্ন হচ্ছে না। এই যে
রেখার মধ্যবর্তী মধ্যবর্তী যে বিন্দুগুলো, যে মানগুলো, সেই মানগুলো কি বলতো? এই যে 0 লেস দ্যান ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দ্যান ইকুয়াল হচ্ছে 1, এর মধ্যে কি তোমার হচ্ছে থাকবে। দেখো এবার যে বিষয়টা আমি তোমাদের হচ্ছে বলতে যাচ্ছি, স্বতন্ত্র বা আলাদা, এই কথাটা কেন বলবো? কারণ কারণ একটা রেখাংশ কখন উৎপন্ন করা যায়? আমরা তো রেখা চিনি, তাই না? এ বি যদি একটা রেখা হয়, তাহলে দুই দিকের তীর চিহ্ন কিন্তু দিতে হয়, দুই দিকের তীর চিহ্ন হবে। এই রেখার উপরে মনে করো দুইটা বিন্দু, এক্স আর হচ্ছে যে কি, এক্স আর হচ্ছে যে ওয়াই, এক্স আর হচ্ছে যে ওয়াই। তাহলে এই যে এই অংশটুকু কি বলতো? রেখাংশ না? অর্থাৎ রেখা থেকে কোনো অংশ কেটে নিলে রেখাংশ হয়। এখন এখানে মনে করো যে দুটি স্বতন্ত্র বিন্দু যদি না হয়, আলাদা বিন্দু যদি না হয়, তাহলে মনে করো যে আমি এক্স ও এখানে বিন্দু নিলাম, ওয়াই ও এখানে নিলাম, তাহলে এক্স আর ওয়াই তো শুধু বিন্দু হচ্ছে, রেখাংশ তো উৎপন্ন করা যাচ্ছে না। এই রেখাংশ তো উৎপন্ন করা যাচ্ছে না, মানে রেখা থেকেই যে তুমি শুধু রেখাংশ উৎপন্ন করতে পারবা তা না, এখানে বিন্দু হলে তো ওখানেই থাকছে এক্স আর ওয়াইটা। তাই আমরা দুটি স্বতন্ত্র বা আলাদা এই কথাটা উল্লেখ করে দেবো, সবচাইতে ভালো হবে। হ্যাঁ, আমাদের আমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে, আমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি কথাটা তোমার ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এক্স আর ওয়াই এর সংযোগ, এই যে সংযোগ করে দিয়েছি, এক্স আর ওয়াই কে সংযোগ করে তোমার হচ্ছে দেওয়া হয়েছে। সংযোগ রেখা যে সকল বিন্দু দ্বারা গঠিত সেট, এইটার হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে এটা, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা, যেখানে ল্যামডার পরিচয়টা কি কি, জিরো থেকে বড় এবং 1 চাইতে ছোট এবং 0 1 সহ। তো এইটা আমরা এর পরবর্তী যে সংজ্ঞাটা সেখানে আরো বিস্তারিত, এইটা এক্সিস্ট করে কিনা, জিরো থেকে ল্যামডার মান 0 থেকে 1 এর মধ্যে এক্সিস্ট করে কিনা আমরা সবকিছু দেখাবো। হ্যাঁ, আমরা দেখাবো, আমাদের সাথে থাকো। আমরা আস্তে আস্তে যখন যেখানে যেটা প্রয়োজন, মানে যেখানে বোঝাতে সুবিধা হবে সেখানে তো দেখাতে হবে, নাকি সব জিনিস তো সব জায়গায় দেখানো যাবে না। দেখো এবার দেখানো যাবে না, দেখানো যাবে, কিন্তু তোমাদের বোঝাতে যেখানে সুবিধা হবে সেখানে আমরা হচ্ছে দেখাবো। এটাকে আমরা মানে মনে করো যে তুমি যদি দুইটা বিন্দু যে x1 আর y1 নাও, না x1 আর x2 নাও, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? ল্যামডা x1 প্লাস 1 মাইনাস হচ্ছে ল্যামডা হচ্ছে যে x2, ল্যামডা হচ্ছে যে x2। এটা হচ্ছে কি লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্টটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এই x1 হচ্ছে যে সাজ দ্যাট তোমার হচ্ছে যে দুইটা বিন্দু নিয়েছি x1 আর x2, তাহলে যে x2 এভাবে তৃতীয় বন্ধনী দিয়ে তুমি প্রকাশ করতে পারো, অথবা একসাথে বড় হাতের x দিয়ে এই ল্যামডা এক্স প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা কি বলতো x1 আর হচ্ছে যে কি x2, বিন্দুতে কিন্তু ভেক্টর চিহ্ন হবে না। ওই যে যখন আমরা এ বি যে বিন্দুগুলো নিয়েছিলাম সেখানে ভেক্টর চিহ্নগুলো তোমার হচ্ছে অ্যাভয়েড করবা। ঠিক আছে, এবার দেখো এখানেও কি x1 আর ল্যামডার পরিচয়টা কি? ল্যামডার পরিচয় হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দ্যান ইকুয়াল হচ্ছে যে 1। এখানেও সেম হচ্ছে কাহিনী। তুমি এক্স আর ওয়াই দিয়ে যদি করো, এক্স আর ওয়াই তাহলে এখানে এক্স আর ওয়াই হচ্ছে যে দিয়ে দিলা, T1 T2 দিয়ে করতে পারো, যা খুশি দিয়ে করতে পারো। তখন এই এখানে ল্যামডার পরিচয়টা সব জায়গায় ঠিক থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু কি লাইন সেগমেন্টটাকে প্রকাশ করতে পারি এই দুই ভাবে। আবার এটাকে তুমি যদি প্রথম বন্ধনী দিয়ে লিখো, প্রথম বন্ধনী দিয়ে যদি তুমি লিখো, মনে করো যে এটাকে আমি প্রথম বন্ধনী দিয়ে লিখলাম, তাহলে এটা তখন কি হয়ে যাবে বলো তো? খোলা ওপেন বা খোলা হচ্ছে রেখাংশ। তখন আর এখানে ল্যামডার মানটা কি 0 চাইতে বড় 1 চাইতে ছোট, 0 আর 1 হতে পারবে না, 0 আর 1 হতে পারবে না। ঠিক আছে, তো আশা করি তোমাদের এখান থেকে সকল কনফিউশন দূর হলো। সামনে গেলে আমাদের আরো সমস্ত বিষয়গুলোই আমরা হচ্ছে জানতে পারবো। তো তো চলো আমরা সেই হচ্ছে বিষয়টা এখন হচ্ছে যে দেখি। প্রিয় জ্ঞানী গুণী ভাই আপুরা, এবার আপনাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা এই অধ্যায়ের প্রতিটা ম্যাথ এবং থিওরিতে আমাদের লাগবে। সেই বিষয়টা আমরা এখন খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো, কনভেক্স সেট বা হচ্ছে কি উত্তল সেট, আমরা এই অধ্যায়টা কনভেক্স সেট নিয়ে আলোচনা করছি বা উত্তল সেট নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টা আসলে কি, সেই বিষয়টা কিভাবে হয়, একটা সেট কখন কনভেক্স সেট হয়, কেমন করে হয়, কোন সত্যগুলো মানলে হয়, বা কখন সে কনভেক্স সেট হয় না, সমস্ত প্রশ্নের জবাব এখান থেকে তুমি হচ্ছে পেয়ে যাবা। হচ্ছে দেখো,
তো কনভেক্স সেট বা উত্তল সেট তোমার জানার জন্য খুবই ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্টের মাধ্যমে আমরা কি উত্তল সেটের বিষয়ে যাব। এই যে দেখো এখানে লাইন সেগমেন্টের যে ডেফিনেশন, যে হচ্ছে যে ডেফিনেশনটা এখানে কিন্তু সুন্দর করে লেখা হয়েছে, অতএব ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে চলো দেখো আমরা সংখ্যাটা একটু দেখি। আরএন এর একটি উপসেট, আরএন এর একটা মানে একটা কি এন মাত্রিক বাস্তব জগতে একটা উপসেট। তুমি এখানে অনেক সময় ই এন কিন্তু লেখা থাকতে পারে, হ্যাঁ লেখা থাকতে পারে, কোনো সমস্যা নাই। আরএন মানে এন মাত্রিক বাস্তব জগতে একটা উপসেট। বাস্তব জগৎটা একটা বিশাল বড় জগৎ, ঠিক আছে না? একটা উপসেট হচ্ছে কি এস, মানে সাবসেট। এসএস সেন্টারে খুব ভালো করে কিন্তু পড়েছি সেটের অধ্যায়ে, সাবসেট, ঠিক আছে? এ উপসেট এস কে কাকে? এস কে, এস কে উত্তল সেট বলা হবে যদি ফর অল এক্স কামা ওয়াই বিলংস টু হচ্ছে এস। এস এর দুইটা বিন্দু ধরে নিলাম যে এক্স আর ওয়াই, সেটা ফর অল এক্স মানে ফর অল যে কোনো দুইটা বিন্দু, ঠিক আছে? এক্স আর ওয়াইটা হতে পারে দুইটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু কি এস সেটে বা মানে অবশ্যই বাস্তব জগতে এক্সিস্ট করবে, কারণ যেহেতু বাস্তব জগতের উপসেট হচ্ছে এস, আর এস সেটে আবার অবস্থান করছে দুইটা বিন্দু, এক্স ওয়াই দুটো অবশ্যই বাস্তব বিন্দু। তো এখানে ওহো বলার দরকার নাই, অর্থাৎ আমরা এভাবে সংক্ষেপে বলবো যে এক্স ওয়াইটা অবশ্যই কি এস সেটে বিলং করে বা অবস্থান করে। তাহলে দেখো যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু হচ্ছে এস, অর্থাৎ এ লাইন সেগমেন্টের ডেফিনেশনটা বা এ লাইন সেগমেন্টটা বা লাইন সেগমেন্টের যে সংযোগটা, লাইন যে সেগমেন্টটা, সেটা যদি এস সেটে অবস্থান করে, ল্যামডার পরিচয় আমরা জানি, অবস্থান করে, তখনই এস সেটটা হয়ে যাবে কি, এটা যদি হয় তাহলেই একটা সেট কনভেক্স সেট বা উত্তল সেট হতে পারবে, নতুবা সে উত্তল সেট হবে না, বা তখন কি উত্তল সেট সেটা নয় বা কনভেক্স সেট নয়। আমরা এটা বিষয়টা চিত্রের মাধ্যমে খুবই ভালোভাবে বুঝতে পারবো। চলো আমরা চিত্রের মাধ্যমে খুবই যত্ন সহকারে বোঝানোর চেষ্টা করি। দেখো এবার দেখো আমরা এক্সাম্পল এখন শুরু করব। যে মনে করো আমি একটা সেট নিয়ে নিলাম, হচ্ছে এস, একটা সেট নিয়ে নিলাম, বাস্তব জগতের একটা সেট এস নিয়ে নিলাম। এখানে অসংখ্য বিন্দু কিন্তু আছে, তার মধ্যে আমরা দুইটা বিন্দু নিব, কি এক্স একটা মনে করে এখানে একটা বিন্দু, ওয়াই এখানে মনে করে একটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর লাইন সেগমেন্ট কখন উৎপন্ন হয়? যখন কি সংযোগ হয়, সংযোগ করে। তাহলে এই লাইন সেগমেন্টটা দেখো তো এস সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করছে কিনা। আবার আরো একটি কথা তোমাকে মাথায় রাখতে হবে, এক্স আর ওয়াই যে দুইটা বিন্দুকে এস সেটের মধ্যে নিতে হবে। তুমি যদি মনে করো যে আমি এক্স একটা এখানে বিন্দু নিলাম আর একটা ওয়াই বাইরে নিলাম, তাহলে কি হবে না, কারণ এক্স আর ওয়াইটা তো এস সেটে বিলং করে, অবস্থান করে। এস একটা সেট তুমি যদি এইটুকুতে দেখাও, তাহলে এই ওয়াই সেটটা তো সেটের বাইরে, তাহলে এভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। তাহলে দুইটা বিন্দু কি এস সেটে অবস্থান করছে, এবং লাইন সেগমেন্টটাও যেহেতু এই এস সেটে অবস্থান করছে, তাহলে এস সেটটা একটা কনভেক্স সেট। একটা সেটের মধ্যে একাধিক লাইন সেগমেন্ট উৎপন্ন হতে পারে বা থাকতে পারে, সেটা কোনো ডাজ নট ম্যাটার, থাকতে পারে, বাট তোমাকে শুধু এনসিওর করতে হবে যে ওই লাইন সেগমেন্ট গুলো সম্পূর্ণ ওই সেটের মধ্যে, মানে লাইন সেগমেন্টটা পুরোপুরি ওই সেটের মধ্যে অবস্থান করছে কিনা। তাহলে এখন আমরা দেখি যে একটা সেট কখন কনভেক্স সেট হতে পারে না, কখন কনভেক্স সেট হতে পারে না। তার আগে এখানে দেখি যে আমি আরো দুইটা বিন্দু নিলাম, দেখো যে নিলাম T1 আর হচ্ছে T2। তাহলে এই লাইন সেগমেন্টটা যেহেতু এস সেটের মধ্যে অবস্থান করছে, তাহলে এই সেটটা কনভেক্স সেট, ঠিক আছে? এখন দেখো যে একটা সেট কখন কনভেক্স সেট হয় না। এই দেখো আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে নিলাম একটা বিন্দু হচ্ছে x1 আর এখানে বিন্দু নিলাম হচ্ছে যে কি x2 বিন্দু নিলাম। তাহলে এখন আমরা কি সংযোগ করব? তাহলে এই দেখো তো এই লাইন সেগমেন্টটা, এই সেটটার নাম যদি আমি টি দিই, তাহলে এই লাইন সেগমেন্টের সংযোগটা পুরোপুরি কি এস সেটে অবস্থান করছে? দেখো এই লাইন সেগমেন্টটাকে কিন্তু এস সেটে অবস্থানও করতে হবে,
প্রথমে এক্স ওয়াই দুইটা বিন্দু আমি এস সেটের মধ্যে নিয়েছি বা টি সেটের মধ্যে নিয়েছি, কিন্তু লাইন সেগমেন্টের যে মানে সংযোগটা সেটা কিন্তু টি সেটে পুরোপুরি অবস্থান করছে না। তাই এই টি সেটটা কনভেক্স সেট নয় বা উত্তল সেট নয়। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখানে তুমি হয়তো তোমার মনে আসতে পারে যে আমি এখানে S1 আর S2 দুইটা বিন্দু নিলাম, তাহলে এখানে তো একটা সেট হচ্ছে যে টি সেট অবস্থান করছে, এখনো তবুও কিন্তু এই টি সেটটা মানে কনভেক্স সেট হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ একটা সেটে একাধিক লাইন সেগমেন্ট থাকতে পারে বা থাকবে, সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু যদি একটা থাকে তাহলে ওই একটাই ওই লাইন সেগমেন্টটা পুরোপুরি ওই সেটের মধ্যে অবস্থান করতে হবে, দুইটা থাকলেও ওই সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করতে হবে, তিনটা থাকলেও ওই সেটের মধ্যে অবস্থান করতে হবে, 5টা 10টা জয়টাই থাকুক না কেন ওই সেটের মধ্যে অবস্থান করাতেই হবে। ঠিক আছে, এর একটাও যদি ওই সেটের বাইরে চলে যায় তাহলে ওই সেটটা জীবনেও কনভেক্স সেট হতে পারবে না, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তারপর আমরা দুই একটা চিত্রগুলো দেখি, চলো আমরা সেই চিত্রগুলো দেখি এখন। হ্যাঁ, তাহলে এখানে তুমি আরো যদি তুমি লাইন সেগমেন্ট নাও তবুও কিন্তু হবে না, কারণ একটা বাইরে চলে গেছে আর এটার কোনো চান্সই নাই, মনে করো যে এখানে আমি একটা যদি ত্রিভুজ আঁকাই, তাহলে এখানে তুমি যেখানেই বিন্দু নাও না কেন, এখানে কি সেটের বাইরে যাওয়ার কোনো অপশন আছে? সেটের বাইরে যাওয়ার কি কোনো অপশন আছে বলো তো? কোনো অপশন আছে? কোনো অপশন নাই। তাহলে এস সেটটা কি? অবশ্যই কনভেক্স সেট। এস সেটটা অবশ্যই কি সেট? আমাকে একটু বলো তো, কি সেট? জ্ঞানী গুণী ভাই আপুরা বলো কি সেট? এটা একটা কনভেক্স সেট। এবার দেখো আমি একটা বৃত্ত নিলাম, মনে করো এই বৃত্ত নিলাম, এই সেটটা কোন অংশ থেকে কোন অংশটুকু বলতো? এইটুকু থেকে এইটুকু, 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 এই ভিতরের অংশটুকু কিন্তু না, আর বাইরের অংশ তো বাইরে। হ্যাঁ, তাহলে এই সেটের মধ্যে আমি দুইটা বিন্দু নিলাম, এক্স আর ওয়াই, তাহলে বা S1 আর S2, তাহলে এই সংযোগটা সেটের মধ্যে অবস্থান করছে। এখন দেখো আমি মনে করলাম যে এখানে একটা বিন্দু নিব, এখানে একটা বিন্দু নিব, এখানে একটা বিন্দুর নাম দিলাম P, এখানে একটা বিন্দুর নাম দিলাম Q, বিন্দুর নাম দিলাম কি? Q। তাহলে এই দেখো এই লাইন সেগমেন্টটা কি পুরোপুরি এস সেটের মধ্যে অবস্থান করছে না, এই যে সেটের বাইরে চলে গেছে। তাহলে এই সেটটার নাম যদি আমি বড় হাতের X দিই, তাহলে এই সেটটা কি জীবনে কনভেক্স সেট হতে পারবে না, কারণ এর লাইন সেগমেন্ট একটা কি সেটের বাইরে চলে গেছে। তোমাদের বইয়ে চিত্রগুলো খুবই সুন্দর আকারে দেওয়া আছে যে কনভেক্স সেট নয় আর বা উত্তল সেট নয় আর কনভেক্স সেট, সুন্দর করে চিত্রগুলো দেওয়া আছে, সুন্দর করে দেখে নিবা। তো আমরা মোটামুটি এই অধ্যায়ের 60% বিষয় শিখে গেছি। এখন আমরা এইগুলো থিওরি এবং ম্যাথে প্রয়োগ করব। এরপরেও যদি কোনো কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং সামনে আরো একটি আমরা বেসিক ক্লাসগুলো দিয়ে এই হচ্ছে অধ্যায়টা শেষ করবো আর কি, বেসিক যে বিষয়গুলো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। খুদা হাফেজ।